আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ। শুরুতেই থাকছে মার্কিন প্রতিষ্ঠানগুলো কবে থেকে তাদের নিজেদের অর্থ নিতে পারবে জানতে চেয়েছেন ডোনাল্ড লো। ডলার সংকটের কারণে বাংলাদেশে বিনিয়োগের লভ্যাংশ নিতে পারছে না যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান। এই অর্থ কতদিনে পরিশোধ করবে বাংলাদেশ তা জানতে চেয়েছেন সফররত দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লো। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এবারে জানাবো আবারও ভারতীয় হ্যাকারদের দ্বারা বাংলাদেশের রিজার্ভ চুরির সংবাদ। এ বিষয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক। জানাবো বিদেশি ইন্ধন বন্ধ হলেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বরচন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি নেতারা আন্দোলন চালিয়ে নিতে আত্মগোপন করে কিন্তু পালিয়ে যায় না। এদিকে আরসার আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লালপাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির আস্তানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান চলছে। জানিয়ে দেব রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 4 নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। কাসাম ব্রিগেডের হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র কাসাম ব্রিগেড। রাফার পূর্বাঞ্চলীয় আল সালাম এলাকায় ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহী রণতরী ধ্বংস করে দেওয়া হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। মার্কিন প্রতিষ্ঠানগুলো কবে নিজ অর্থ নিতে পারবে জানতে চেয়েছেন ডোনাল্ড লো। ডলার সংকটের কারণে বাংলাদেশে বিনিয়োগের লভ্যাংশ নিতে পারছে না যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান। এ অর্থ কতদিনে পরিশোধ করবে তা জানতে চেয়েছে সফররত দেশটির পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি ডোনাল্ড লো। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে নৈশভোজে এ বিষয়ে জানতে চান তিনি। নৈশভোজ শেষে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালমান এফ রহমান। তিনি বলেন, ডলার সংকট নিয়ে কাজ চলছে। তারা বলছেন, মার্কিন যেসব প্রতিষ্ঠান ব্যবসা করছে অর্থ ছাড়ে দেরি হচ্ছে বলে তাদের অভিযোগ। তারা এও বলেছে, আমরা বুঝি বাংলাদেশের রিজার্ভের উপর চাপ রয়েছে। আলোচনার এক পর্যায়ে বাংলাদেশ কত দিনে এ অর্থ দিতে পারবে তা জানতে চান ডোনাল্ড। সালমান এফ রহমান বলেন, আমরা আশা করছি আমাদের রিজার্ভ রপ্তানির সঙ্গে রেমিটেন্সও বাড়বে। তাদের জানিয়েছি আমাদের অর্থ পরিশোধে একটু সমস্যা হচ্ছে, দেরি হচ্ছে, তবে ক্রমাগত অর্থ ছাড় হচ্ছে, একেবারে বন্ধ হয়নি। সালমান এফ রহমান আরও বলেন, বৈঠকে ওনারা বলেছেন বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন করতে চায়। আমরা চাই বিশ্বাস পুনঃস্থাপন করতে। তখন আমরা বলেছি হ্যাঁ আমরাও চাই। নির্বাচনের আগে ও পরে যুক্তরাষ্ট্রের দিক থেকে কিছু ইস্যু ছিল জানিয়ে সালমান এফ রহমান বলেন, নির্বাচনের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আমাদের প্রধানমন্ত্রীকে চিঠি লিখেন। সেটা খুবই ইতিবাচক একটা চিঠি ছিল। তারপর থেকে আমরা তাদের সঙ্গে এঙ্গেজমেন্ট শুরু করে দিলাম। সম্পর্ক পুনঃস্থাপনের ক্ষেত্রে প্রথমত জলবায়ু পরিবর্তন মোকাবেলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে তারা আমাদের সঙ্গে কাজ করতে চায়। এছাড়া তারা বিদ্যুৎ খাত নিয়েও কাজ করতে চায়। ভুটান, নেপাল, ভারতের সঙ্গে আমাদের বিদ্যুতের একটা আন্তঃযোগাযোগ চায়। আমরা ভারতসহ এই দেশগুলোর সঙ্গে কার্যক্রম এগিয়ে নিচ্ছি। এটা জেনে তারা খুশি হয়েছেন। রোহিঙ্গা সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা হয়েছে জানিয়ে সালমান এফ রহমান বলে, এ বিষয়ে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য যথারীতি তারা ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে যতটুকু সাপোর্ট দেওয়া যায় সেটি দেবে বলেও জানিয়েছেন তারা। আমরা বলেছি রোহিঙ্গাদের যাতে ফেরত নেয় সেজন্য মিয়ানমারের উপর চাপ প্রয়োগ করতে হবে। তারা বলেছে আমরা চেষ্টা করছি। আবার এটাও বলেছে মিয়ানমারে এখন যে অবস্থা আছে তাতে প্রত্যাবর্তনের সময় লাগবে। ভিসানীতি র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্নের জবাবে সালমান এফ রহমান বলেন, ভিসা নীতি নিয়ে কোনো আলাপ হয়নি, তারাও কথা তোলেনি, আমরাও বলিনি। এখন তো মনে হচ্ছে ভিসানীতি বিএনপির উপর দেওয়া উচিত, তবে র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টি আমরা তুলেছি। একই সঙ্গে বঙ্গবন্ধুর খুনিদের ফেরত দেওয়ার বিষয়ে কথা বলেছি। তারা বলেছে এ দুটো বিষয় তাদের বিচার বিভাগের বিষয়। তারা বিচার বিভাগকে জানিয়েছেন আমাদের র্যাবের বিষয়গুলোর উন্নতি হয়েছে, কিন্তু এটার একটা প্রক্রিয়া রয়েছে, সেই অনুযায়ী তারা কার্যক্রম এগিয়ে নেবে। রিজার্ভ চুরির সংবাদ যা জানালো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি করে নিয়ে গেছে ভারতীয় হ্যাকাররা।
দেশটির এক সংবাদপত্রে প্রকাশিত এ খবরটি সত্য নয় বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, একটি ভারতীয় সংবাদপত্র নতুন করে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হওয়ার খবর প্রকাশ করেছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এটি ভুল সংবাদ। বর্তমান রিজার্ভ ব্যাংক ফেডের সঙ্গে আমাদের 3 স্তরের কনফার্মেশন পলিসি রয়েছে, যার মাধ্যমে নিয়মিত লেনদেন তদারকি করা হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক গণমাধ্যমকে বলেন, আমরা খোঁজ নিয়ে দেখেছি রিজার্ভ চুরির কোনো ঘটনা ঘটেনি। প্রসঙ্গত, ভারতীয় একটি পত্রিকায় প্রকাশিত সংবাদে বলা হয়, চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে কয়েক বিলিয়ন ডলার চুরি হয়েছে, যার জন্য ভারতীয় হ্যাকারদের সন্দেহ করা হচ্ছে। উভয় দেশের গোয়েন্দা সংস্থা এ ঘটনায় গোপন তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে পত্রিকাটি। খবরে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অন্তত 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। এর আগে 2016 সালের ফেব্রুয়ারিতে সুইফট ব্যবস্থা কাজে লাগিয়ে ভুয়া বার্তার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের নিউ ইয়র্ক শাখায় সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $10 লাখ চুরি করে হ্যাকাররা। চুরি হওয়া অর্থের মধ্যে শ্রীলঙ্কায় চলে যায় $2 কোটি। পরে শ্রীলঙ্কা থেকে সেই অর্থ অবশ্য উদ্ধার করা হয়েছে, কিন্তু বাকি $8 কোটি 10 লাখ ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক হয়ে দেশটির বিভিন্ন ক্যাসিনোয় ঢুকে যায়। চুরি যাওয়া অর্থের মধ্যে এখন পর্যন্ত সব মিলিয়ে $3 কোটি 46 লাখ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি $6 কোটি 64 লাখ এখনও ফেরত পাওয়া যায়নি। 2016 সালে রিজার্ভ চুরির ঘটনা নিয়ে যুক্তরাষ্ট্রের আদালতে বর্তমানে মামলাটি এখনও চলমান রয়েছে। বিএনপি নেতারা আত্মগোপনে যায় কিন্তু পালায় না গয়েশ্বর। বিদেশি শক্তির ইন্ধন বন্ধ হলেই আওয়ামী লীগ শেষ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিএনপি নেতারা আন্দোলন চালিয়ে নিতে আত্মগোপন করে কিন্তু পালিয়ে যায় না। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ঢাকা 7 আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, বিদেশিদের উপর নির্ভর করে ক্ষমতায় থাকা যাবে, কিন্তু জনগণের মন পাওয়া যাবে না। গণতন্ত্র নিয়ে মানুষের মধ্যে যে আস্থা, তা আস্থা করে নিক্ষেপ করেছে সরকার। শুধু জনগণ নয়, আওয়ামী লীগের লোকেরাও ভোট বর্জন করেছে। বর্তমান সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয় দাবি করে বিএনপির নীতি নির্ধারক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ হলেও দেশ এবং দেশের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগের পরবর্তী অধ্যায় কেমন হবে তা তাদের ভাবা দরকার। এটা উপলব্ধি করতে পারলে দলটির রাজনীতি অপবিষ্ট থাকবে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিদেশি সাহায্য যেদিন বন্ধ হয়ে যাবে তখন আপনাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, তখন আওয়ামী লীগ শব্দটার মুখে আনা যাবে না। বিদেশিদের নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে, ক্ষমতায় থাকলেও তারা কিন্তু জনগণের হৃদয়ে তাদের অবস্থান হয় না, জনগণ তাদের ঘৃণা করে। তিনি আরও বলেন, উপজেলা নির্বাচন 7 জানুয়ারি নির্বাচনকেও হার মানিয়েছে। মানুষ যে ভোট দেবে এবং ভোট দিতে পারবে কিনা সেই আত্মবিশ্বাসটা তাদের মধ্যে নেই। মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ভূমিকা কি ছিল, এমন প্রশ্ন তোলেন গয়েশ্বর চন্দ্র রায়। আরসার আস্তানায় অভিযান চালাচ্ছে র্যাব। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন লাল পাহাড়ে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মির আস্তানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের অভিযান চলছে। চলমান এই অভিযানে এর মধ্যে আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড এবং রকেট শেল উদ্ধার করেছে। আরসার 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে র্যাব সূত্রে জানা গেছে। বুধবার ভোররাত থেকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের গহীন এই পাহাড়ে অভিযান শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান চলমান রয়েছে। র্যাব 15 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন বলেন, বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি সহ কয়েকজন মাঝিকে গুলি এবং গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে র্যাব ক্যাম্প গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্প সংলগ্ন গহীন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানার অবস্থান শনাক্ত করা হয়। তিনি আরও বলেন, মঙ্গলবার রাত 2টা থেকে অভিযান শুরু হয় এবং পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয়। এক পর্যায়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এরপর র্যাবও পাল্টা গুলি ছোড়ে। সাজ্জাদ হোসেন বলেন, এ পর্যন্ত একটি আস্তানা থেকে 2 সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে, আর আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গ্রেনেড, রকেট সেল উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে, পরে বিস্তারিত জানানো হবে। সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। কাসাম ব্রিগেডের হামলায় ইসরায়েলি বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি। ইসরায়েলি বাহিনীর উপর একাধিক হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড। রাফা পূর্বাঞ্চলীয় আল সালা এলাকায় ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনীর রণতরী ধ্বংস করে দেওয়া হয়েছে। মঙ্গলবার টেলিগ্রাম চ্যানেলে তারা হামলার বিষয়টি নিশ্চিত করেছে। কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেন, তারা গত 4 দিনে ইসরায়েলের 71টি যান পুরোপুরি অথবা আংশিকভাবে ধ্বংস করেছেন। তিনি বলেন, আমাদের যোদ্ধারা 16টি সামরিক মিশন পরিচালনা করে 16 জয়নবাদী সৈন্যকে নিশ্চিতভাবে হত্যা করেছে। আরও বেশ কয়েকজন আহত হয়েছে। তিনি আরও জানান, তাদের হামলার মধ্যে ছিল ইসরায়েলি অবস্থানে গোলাবর্ষণ করা, বিস্ফোরক ডিভাইস দিয়ে
তাদেরকে টার্গেট করা, শূন্য দূরত্ব থেকে তাদের পিছু নেওয়া এবং যেসব স্থানে ইসরায়েলি সামরিক বাহিনী কাজ করছে সেখানকার বাড়ি ও সুড়ঙ্গ বুবি ট্র্যাপ করা। কাসাম ব্রিগেড বলছে, রাফাল আল সালামে ইয়াসিন 105 রকেট দিয়ে একটি ইসরায়েলি সেনাবাহিনীর রণতরী ধ্বংস করা হয়েছে। এতে কয়েকজন ক্রু নিহত হয়েছে এবং অন্যরা আহত হয়েছে। এছাড়া রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলি সামরিক বুলডোজার উড়িয়ে দেওয়া হয়েছে। তারা আরও জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া পূর্বাঞ্চলের একদল ইসরায়েলি সেনা এবং সামরিক যানে গোলাবর্ষণ করা হয়েছে। একই সঙ্গে জাবালিয়ার উত্তর ও পূর্বে ইয়াসিন 105 রকেট দিয়ে মারাকাবা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি জাবালিয়ার পূর্বাঞ্চলে স্নাইপারের গুলিতে এক ইসরায়েলি সেনা আহত হয়েছে। হামাসের হামলা নিয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি। এদিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 30 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বহু মানুষ। অবরুদ্ধ এই উপত্যকাটির মধ্যাঞ্চলীয় নুসিরাত শরণার্থী শিবিরের একটি ভবনে ইসরায়েল হামলা চালালে হতাহতের ওই ঘটনা ঘটে।